সারা বিশ্বে যদি আর 2 সপ্তাহ এই যুদ্ধটা চলতো তাহলে কিন্তু পুরো বিশ্ব কোলাপস করতো অর্থনৈতিকভাবে। এখনো পর্যন্ত ইরান শতভাগ সফল। যুদ্ধের মাঠের সঙ্গে আলোচনা টেবিলেও ইরান এগিয়ে আছে। চীন আসলে রাশিয়া এই দুটো দেশে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ইরানের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হরমুজ প্রণালী যেটা ইউএসএ সহ তার মিত্ররা চায়, এবং ইরান কি চায়? ইরান চায় তার কিছু অনেকগুলো তহবিল, অনেকগুলো টাকা পয়সা তার নিজের ফান্ড আটকে আছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগত। আজকে আর জিজ্ঞেস করবো না আপনারা কেমন আছেন, আজকে আপনাদের জন্য একটা মেসেজ দেই আমরা। সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানগুলো, এই টক শোটা আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখেন, বিশেষ করে যারা প্রবাসী ভাই বোনেরা আছে, শত ব্যস্ততার মাঝে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, কমেন্ট করছেন, আমাদের পরামর্শ দিচ্ছেন। এই জন্যে আমাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক এবং আপনাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এভাবে আমাদের সাথে থেকেন এবং আমাদের পথ চলার সহায়ক হন। তো আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমি প্রবীর চৌধুরী। প্রবীরদা, খবর সংযোগ টক শোর দেশ এবং দেশের বাইরের দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা দেখেছি যে বহু কাঙ্ক্ষিত সুইজারল্যান্ড থেকে সুইফট করে যেটা চলে আসলো দোহায়, কাতারের রাজধানী দোহায়, এবং মুখোমুখি কোনো আলাপ আলোচনা হয়নি। আপনার কাতারকে মাঝখানে রেখে পাকিস্তানের সম্ভবত ছিল। এখানে একটা মজার ঘটনা ঘটেছে, আপনি এটা ভালো করে জানেন, আপনিও একদিন বলছিলেন সে কথা। এই মূল উদ্যোক্তা ছিল পাকিস্তান এবং ইসলামাবাদে প্রথম বৈঠকটা হয়। ট্রাম্প কিন্তু পাকিস্তানকে দিয়ে মোটামুটি ইরানকে রাজি করিয়ে এই শান্তি চুক্তিটা করায়। কিন্তু কাদের প্ররোচনা আপনি জানেন যে পাকিস্তান এখন অস্থিরতা চলছে, বিভিন্ন তাদের রেঞ্জার্স হাই কমান্ডে পাঞ্জাবে অ্যাটাক হয়েছে, বিভিন্ন তাদের আফগানিস্তানের সাথে ঝামেলা চলতেছে। বৈঠকটা কিন্তু এখন হচ্ছে আবার আপনার কাতারে চলে গেছে। যাক, সেটা পরের কথা। এই যে আলাপ আলোচনা হলো, এখানে কি সুনির্দিষ্ট কোনো, বিশেষ করে হরমুজ নিয়ে যে ঝামেলাগুলো হলো, আমরা দেখলাম যে প্রথম দফার সুইজারল্যান্ড আলাপ আলোচনা পরে 10 দিন না যেতেই আবার শুরু হয়ে গেল। বিশেষ করে যে 18 তারিখে যে ট্রাম্প এবং পেজেশকিয়ান যে সিগনেচার করেছিলেন, ডিজিটাল সিগনেচার, যে সমঝোতা আমরা 60 দিনের জন্য করলাম, 10 দিন পেরোতে দুই দল আবার যার অবস্থানে। কি হলো আসলে বৈঠকে, কে কি পেলো, কে কি আলোচনা করলো, একটু দর্শকদের বিস্তারিত জানান। কাজল, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন একটা কোনো সমঝোতা বা যখন দুই দেশের মধ্যে ঝামেলা হয়, দুই দেশ ব্যক্তি পর্যায়ে কোনো ঝামেলা হয়, তখন আমরা দেখি আসলে যে এটা হয় এরকম যে আপনার ধরেন আপনি যদি আপনার গোপন সমস্যাটা, যে ধরেন আপনার দুর্বলতার জায়গাটা যদি আপনি আমি জেনে ফেলি, তাহলে কিন্তু যে কোনো জায়গায় বার্গেইন করতে বা ডিল করতে গিয়ে একটা অ্যাডভান্টেজ পজিশনে থাকে। ইরানের ক্ষেত্রে সেটা হচ্ছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্রদের যেই ঝামেলাটা, যেটা তাদের যে সমস্যাটা, মূল সমস্যাটা, সেটা ঘুরে গেছে হচ্ছে তাদের হরমুজ প্রণালীটা চাই। এখন এই হরমুজ প্রণালীটাকে দিয়ে আসলে বার্গেইনের আপনার যত ধরনের দর কষাকষি, যত ধরনের আপনার যে পক্ষে বিপক্ষে অবস্থান বা যত চাপ প্রয়োগ করা যায়, সেই কাজটাই করছে ইরান। এবং ইরান আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখনো পর্যন্ত ইরান শতভাগ সফল। ইরানের হয়তো বা তার অনেক কিছু আরো পাওয়ার বাকি আছে, কিন্তু এখনো পর্যন্ত দর কষাকষি বা একটা জিনিস আদায়ের যে জায়গা, সেই জায়গাটার মধ্যে ইরানের এখনো পর্যন্ত ইরান এগিয়ে আছে। যদি আপনি আমাকে এই অবস্থায় আলোচনা বা সমঝোতার যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে বলেন, বিশ্লেষণ করতে বলেন, তাহলে অবশ্যই ইরান এগিয়ে আছে। এখন বিষয়টা হচ্ছে কি নিয়ে আলোচনা করতে গেল, এখানে আলোচনার একদম লাস্ট পর্যায়ে এসে দুইটা পয়েন্ট আটকে দাঁড়িয়ে গেল। একটা হচ্ছে হরমুজ প্রণালী, যেটা ইউএসএ সহ তার মিত্ররা চায়, এবং ইরান কি চায়? ইরান চায় তার কিছু অনেকগুলো তহবিল, অনেকগুলো টাকা পয়সা, তার নিজের ফান্ড আটকে আছে, সেইগুলোকে তার দর কষাকষি চলছে। কিন্তু ইরান আমি যেটা বুঝতে পারছি, ইরান আসলে তার এই বিষয়টা থেকেও তার এখন তার দেশে যে হামলা হওয়া, তার নেতৃবৃন্দকে, প্রচুর পরিমাণ তার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে, রাষ্ট্রের সরকারি কর্মকর্তাদেরকে মেরে ফেলা হয়েছে, সেই সবকিছু নিয়ে আসলে ইরান একটা হিসাব করছে। এই ইরানের একটা সলিড একটা পয়েন্টের মধ্যে ইরান দাঁড়িয়ে আছে, এবং সেই তার পিছনে মূল কারণ হচ্ছে সে জানে যে বিশ্বের যে আপনার যে জাহাজ চলাচলে যে গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হচ্ছে হরমুজ প্রণালীর। এই প্রণালীটা তার জন্য একটি বিশাল একটা ভাইটাল পয়েন্ট। হ্যাঁ, কিছু জায়গায় সে মাঝে মধ্যে একটা জায়গায় ছাড়ছে, কিন্তু সে মানে একদম ফ্রি করে দিচ্ছে না বিষয়টাকে। সে হাতে রাখছে, হয়তো 10টা জাহাজ ছাড়ছে আর 3-4টা আটকে দিচ্ছে। এই জায়গাটার মধ্যে সে ইউএস এর জন্য আসলে সবচাইতে বড় যে ঝামেলাটা হচ্ছে, ইউএসএ কোনোভাবেই মুভ করতে পারছে না, সামনে ফরওয়ার্ড হতে পারছে না। সে সুইজারল্যান্ডে বসুক, সে পাকিস্তানে বসুক, সে দোহায় বসুক, সব জায়গায়
সমস্যাটা একটা প্রণালীতে গিয়ে আটকাচ্ছে। এখন মূল ঝামেলাটা হচ্ছে ইরানের, মানে পুরো ইরানকে আটকানোর যে যত ধরনের মেকানিজম ইউএসএ তৈরি করুক না কেন, এখন ইউএসএ নিজেই নিজের ফাঁদে গিয়ে পড়েছে। এইটা হচ্ছে মানে সবচেয়ে বড় সমস্যা। হয়তো আপনাকে ইরান পরিশেষে ইরানকে হয়তো ছাড়তে হবে, বা কারণ সারা বিষয়টা চাপ তৈরি হবে, কারণ এটা বিশ্বের একটি বড় একটি প্রণালী, সেটাতে অনেক কিছু পরিবহন হয়। কিন্তু যতদিন পর্যন্ত সম্ভব আমার মনে হচ্ছে ইরান আসলে এইটাকে জিইয়ে রাখবে। আপনি বললেন যে সারা বিশ্ব চাপ দেবে, চাপ দিয়ে যে ইরানের কাছ থেকে কিছু আদায় করে না আমরা দেখেছি। আপনার কথায় বোঝা যাচ্ছে যে যুদ্ধের মাঠের সঙ্গে আলোচনার টেবিলেও ইরান এগিয়ে আছে। আমরা দেখেছি 40 দিন একটা সো কল, আমি বলবো এখন যুক্তরাষ্ট্রের ফায়ার পাওয়ার যে কত পাওয়ার, এটা 40 দিনের যুদ্ধে দেখা গেছে। তারা যে হলিউড স্ক্রিপ্টের মতো যুদ্ধটা জয় করতে যাচ্ছিল, পুরোপুরি ব্যর্থ তারা, এবং ইরানকে তারা গণায় ধরেনি, সেই ইরান এখন তাদের নাকানে চুবানি খাওয়াচ্ছে। আরেকটি কথা, এই যে 28 তারিখের যে আক্রমণটা শুরু হলো, সবকিছু ছিল, এক হচ্ছে রেজিম চেঞ্জ, সেখানে হচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণ। তারা বলছে যে 60%-এর বেশি সমৃদ্ধ নিউক্লিয়ার ইনগ্রেডিয়েন্টস তাদের কাছে রয়েছে। ইরান বলছে রয়েছে, কিন্তু আমরা কোনোদিন নিউক্লিয়ারের দিকে যাব না, মানব কল্যাণ প্লাস হচ্ছে আপনার বিদ্যুৎ, এবং দেখা যাচ্ছে সেটাই এখন আপনার পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর জিনিস হচ্ছে হরমুজ প্রণালী তাদের হাতে। এবং তারা বলে 60 দিনের যে আপনার একটা ডেট ফিক্সড করে দেওয়া হলো, সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে ইরান বলছে ঠিক আছে 60 দিনে আমরা কোনো এক্সট্রা টোল নিব না, কিন্তু এই যে এখান থেকে তেলের জাহাজ যাবে, তেল পড়বে, একটা জলবায়ু কষ্ট আছে, আমাদের বন্দরের কষ্ট, এগুলো দেব। ট্রাম্প বললো ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু ঝামেলা সৃষ্টি করলো যে ইরান এই লাস্ট আপনার আলোচনায় বলে দিল যে হরমুজ, আমাদের এই প্রণালী থেকে যে জাহাজগুলো যাবে তাদের জন্য একটা ওয়েবসাইট এবং একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেখানে 24 ঘন্টা আগে আমাদেরকে তথ্য জানাতে হবে। দেখা গেল যে গত সপ্তাহে একটা পানামার জাহাজ, একটা সিঙ্গাপুরের জাহাজ কোনো ধরনের কোনো তথ্য না দিয়ে তাদের রাডার বন্ধ করে ওখান থেকে যাওয়ার চেষ্টা করছিল। এখানে ইন্ধন কার ইন্ধন আপনি জানেন, আমিও জানি। এখন এই যে শক্ত অবস্থান, হরমুজের শক্ত অবস্থান, দেখা যাচ্ছে যে যেই আলোচনাটা হয় তেলের দাম কিছুটা কমে, আবার যখন একটু অ্যাটাক হয় তেলের দামটা বাড়ে। আর এই যুদ্ধটা মানে সুইজারল্যান্ডের যাবার আগে, যে মানে দুই দল বসার আগে ট্রাম্প কিন্তু বলে দিয়েছিল যে সারা বিশ্বে যদি আর 2 সপ্তাহ এই যুদ্ধটা চলতো তাহলে কিন্তু পুরো বিশ্ব কোলাপস করতো অর্থনৈতিক ভাবে, কারণ তার নিজের দেশের অবস্থা খারাপ। এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মানে আপনি যেটা বললেন, আমরা গত আলোচনাতে আসছিলাম যে কোনো যুদ্ধের, সেটা আমরা দেখেছিলাম যে আগে যখন রাজা বাদশাদের সময় বিভিন্ন জায়গায় যুদ্ধ হতো, বিভিন্ন দেশ মহাদেশ দখল করতো, তখন কিন্তু একটা হিসাব করা হতো যে তার এটাতে লাভ ক্ষতি কি, তার অ্যাডভান্টেজ কি, তার উদ্দেশ্যটা কি, সবকিছুই হতো। আমরা প্রতিটা যুদ্ধেই দেখি যে সবার একটা সামান্য একটা মেজারমেন্ট থাকে, একটা আমরা যেটা বলে অনেক সময় রেকি করা থাকে, অনেক কিছু করা থাকে, যুদ্ধের হিসাব নিকাশ করা থাকে। ইউএসএ কে আবার কেন জানি মনে হলো খুব নাবালক বাচ্চার মতো এই ট্রাম্প প্রশাসন, মানে আমি যেটা বলবো যে ইউএসএ অন্য প্রশাসনগুলো আসলে এই জিনিসটা করেছে কিনা জানি না। সেই ক্ষেত্রে এই জায়গাটার মধ্যে ট্রাম্প প্রশাসন গিয়ে কেন যে জিনিসটা করলো, কোনো ধরনের তার মেজারমেন্ট করা নাই, তার কোনো ধরনের হিসাব নেই। তার হিসাব প্রস্তুত ছিল যে মানে আপনার সে যেমন পারমাণবিক হিসাবটা করতে পেরেছে, তাহলে তার হিসাব করা হচ্ছিল ভৌগোলিকগতভাবে ট্রাম্পের অবস্থা, ইরানের অবস্থা কি, ভৌগোলিকভাবে ইরানের হাতে কিন্তু সম্পূর্ণ একটা জিনিস রয়ে গেছে। সুতরাং সেই জায়গাটার মধ্যে গিয়ে কেন আপনার আগে থেকে তারা করলো, এখন কিন্তু ফাঁদে পড়ে গেছে। এই কারণেই এখন যে কোনো আলোচনা করেন না কেন, যে কোনো কিছুই করেন না কেন, আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু ওই হরমুজ প্রণালী দিকে ডুবে মরছে। আপনি বললেন যে ট্রাম্প কি বুঝে বা ট্রাম্প প্রশাসন কি বুঝে আপনার এই যুদ্ধে আসলো। আপনার মনে আছে যুদ্ধ চলাকালীন সময় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জন কেরি একটা কথা বলেছিল যে গত কয়েক বছর, দশক ধরে, 1-2 দশক ধরে মার্কিন গভর্নমেন্টের যেই আসে নেতানিয়াহু একটা ফাইল নিয়ে তাদের কাছে যায় যে ইরানে অ্যাটাক করতে হবে, পরমাণু হতে হবে, এদেরকে সরাতে হবে। ট্রাম্প তার প্রথম দফায় এটা নাকচ করে দিয়েছে, দ্বিতীয় দফায় সে আপনার হ্যাঁ আমার মতো। আর এই যে যুক্তরাষ্ট্রের যে একটা পুলিশিং ব্যবস্থা, হরমুজ তো হচ্ছে বাবা যে দেশের উপর থেকে আছে ওমান এবং ইরানের সম্পত্তি, আপনার দেশের উপর থেকে যদি কোনো প্রণালী যায় সেটা কি সেই 7 সমুদ্র 13 নদীর পার থেকে একটা দেশ এসে আপনাকে পুলিশিং করবে? এটা তো আমার কাছে যেটা মনে হয়েছে, তাও ইরানের এই সম্পর্কে যুক্তরাষ্ট্রের ধারণা, ট্রাম্প যুক্তরাষ্ট্র বলবো আসলে, যেহেতু আগের অন্যান্য প্রেসিডেন্ট বা অন্যরা করতে চায়নি, সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ধারণা ছিল, ভুল ধারণা ছিল, সেটা হচ্ছে ওরা মেরে ধরে ইরানকে পরাস্ত করবে এবং পরাস্ত করার পর হরমুজ তাদের কাছে অটোমেটিকলি চলে আসবে। এই ধারণাটা কত বড় ভুল, এবং এই ধারণাটার সবচেয়ে বড় যে ঝামেলা হচ্ছে
তারা আসলে আন্দাজ করতে পারেনি, তারা আসলে ধরতে পারেনি যে ইরানের পারমাণবিক সক্ষমতার বাইরে গিয়েও আর কি সক্ষমতা আছে। কিন্তু আমার কাছে এই জিনিসটা আমরা কয়েকদিন আগেও আলোচনা করেছিলাম যে এই জিনিসটা কিন্তু ইরান ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়াকে ড্রোন সাপোর্ট দিয়েছে। তার মানে একটা দেশের কি পরিমাণ সক্ষমতা থাকলে সে আরেকটি দেশের মানে অস্ত্র বা ড্রোন সাপোর্ট দিয়েছে, সেটা আমরা তো দৃশ্যত কিছু জিনিস জানতে পারছি বলে, যেটা হয়তো বা সরকারিভাবে রাশিয়া স্বীকার করছে বা অন্য কেউ স্বীকার করছে, কিন্তু এর বাহিরেও কিন্তু অনেক কিছু থাকতে পারে। কিন্তু এই জিনিসটা ইউএস এর মতো, ট্রাম্প প্রশাসনের মতো এমন একটি, যারা যুদ্ধ নিয়ে এত বেশি, সমরাস্ত্র নিয়ে তাদের এতটুকু জ্ঞান, তারা কেন জানতে পারলো না যে ইরানকে এক রাতে উড়িয়ে দেওয়া সম্ভব না, 2 রাতে উড়িয়ে দেওয়া সম্ভব। ইরানকে কেন ভেনেজুয়েলার মতো চিন্তা করে ফেললো, আমার কাছে এই জিনিসটা বোধগম্য না। মানে আজকে এসে যদি আপনি যুদ্ধের বা রাজনৈতিক প্রাঙ্গণে বা কূটনৈতিক প্রাঙ্গণে যদি যেটাই যেভাবে বিশ্লেষণ করতে যায় না কেন, সেই জায়গাটা থেকে যদি, সেই জায়গাটা বিশ্লেষণের জায়গায় যদি আমরা পৌঁছাই, এই বিশ্লেষণটা কোথায় গিয়ে খাটবে? যে আপনি একটা এত বড় একটা দেশ, এত বড় একটা পরাশক্তি, আপনার উপরে কেউ রয়ে পরাশক্তি, আপনি কেন মেজার করতে পারলেন না যে ইরানের সক্ষমতা কোন জায়গায়? এখন ঘটনা আপনি বলছেন যে আমেরিকা পরাশক্তি, আসলে হয় কি কয়েক দশক ধরে পশ্চিমারা এমন ভাবে ন্যারেটিভ নিজেদের মধ্যে তৈরি করছে যে মনে হয় যে এই যুদ্ধে একটা ভয়ের শাসন, কিন্তু এখন ওদের যে আপনার সামরিক সক্ষমতা, অর্থনীতিতে এমনি শেষ, প্রায় কয়েক কোটি ট্রিলিয়ন ডলার তারা ঋণের মধ্যে আছে, রিজার্ভ ব্যাংক দিয়ে ডলার ছাপায় আর তারা টিকে আছে। বলে না যে কোনো আপনার সাম্রাজ্য 100 বছরের বেশি টিকে না, ইতিহাস সেটা বলে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই সময় চলে আসে। আমরা দেখছি এশিয়া থেকে তারা বিতাড়িত হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তাদের যাওয়া অবস্থা, তারপর ইউরোপের সাথে তাদের খারাপ। এই যুদ্ধের পরে ইরান যুদ্ধ তো একদিন শেষ হবে, মানে ইরান যুদ্ধে তো আমরা দেখছি, কারণ ইরানকেও হয়তো তার দেশের কথা চিন্তা করে একটা জায়গায় সমঝোতা আসতে হবে। এই যুদ্ধের পরে আসলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা, যুক্তরাষ্ট্রের ক্ষমতা বা যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন, বিশেষ করে পেট্রো ডলারের বাণিজ্য, এই জিনিসটা আসলে যুদ্ধ কি অবস্থায় থাকে, মানে তার যে মিত্র সৌদি আরব বা তার যে মিত্র, যে এইটা এরা আসলে যুক্তরাষ্ট্রের সাথে কতটা পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রাখে। কারণ আপনি সবসময় দেখবেন সম্পর্কগুলো আসলে নির্ভর করে শক্তির সাথে সামঞ্জস্যতা করে সম্পর্কগুলো টিকে থাকে, সম্পর্কগুলো সেদিকে অ্যাডভান্স হয়। এই ক্ষেত্রে যদি ইউএসএ তাদেরকে নিরাপত্তা দিতে না পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, তাহলে সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্য দেশগুলো তখন তার নতুন বলয় খুঁজে নেবে। অবাক হওয়ার কিছু থাকবে না সৌদি আরব ইরান যদি কোনোদিন বন্ধুত্বপূর্ণ দেশে পরিণত হয়, বন্ধুত্ব মানে যে অ্যালায়েন্স করতে পারে। আপনারা দেখছি না যে কিছু কিছু ক্ষেত্রে চীনের সাথে ভারতের বসছে অনেকগুলো চুক্তি করছে। এইটা আমাদের অবাক হওয়ার কিছু থাকবে যদি সৌদি আরব ইরান কোনোদিন করতে পারে। কারণ এই যুদ্ধের পরে কিন্তু মানে আপনার কূটনীতি থেকে ডিপ্লোমেট যেখান থেকে বলেন না কেন, সব জায়গা থেকে কিন্তু একটা মানে সরে আসবে। আপনার কথা সূত্র ধরে অলরেডি কিন্তু প্রক্রিয়া শুরু করেছে কুয়েত, তারপর হচ্ছে সৌদি আরব, জর্ডান, বাহরাইন, এরা কিন্তু আবার কিছু ক্ষেত্রে ইউএই, যাকে বলা হয় ইসরায়েলের একদম বন্ধু, কাছের বন্ধু প্লাস আমেরিকা, তাদের পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে গত সপ্তাহে ফোন করে একটা ডিলের মধ্যে আসতে বলছে। তারা বুঝে গেছে, কারণ তারা আমেরিকার যে ফাঁকা বলি, যে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের নিজেদের বেস রক্ষা করতে পারে না, যে বেসে কি থাকে, তাদের নিজস্ব ফাইটার থাকে, নিজস্ব সেনাবাহিনী থাকে, ইকুইপমেন্ট থাকে, সেটা যদি তারা সেভ করতে না পারে, মোকাবেলা করতে না পারে, যেই দেশে সে এই ঘাঁটিটা করছে তাদেরকে সে কিভাবে নিরাপত্তা দেয়? সৌদি আরব অলরেডি কথা তুলছে, কুয়েত তুলছে, বিভিন্ন দেশ কিন্তু তোলা শুরু করছে, এবং তারা অস্ত্র এখন ফ্রান্স বা চীন এদের সাথে যোগাযোগ করছে, কারণ তারা জেনে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্রের পাওয়াটা কিরকম। হ্যাঁ, ইরানকে এখানে আপনি চীনের প্রসঙ্গ আনলেন, সেটা একটু বলবেন। ইরানকে কিন্তু পিছনে একদম আমরা যদি বলি যে ধরেন সম্মুখভাবে এসে ইরানের সাথে চীন রাশিয়াকে আবার প্রত্যাশা করেছিলাম একটা সময় গিয়ে দাঁড়াবে, কিন্তু দাঁড়ায়নি ঠিকই। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে চীন এবং রাশিয়া যে ইরানের যে একটা মানে দাঁড়িয়ে থাকার যে শক্তি বোঝা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে এবং ডিপ্লোমেসির ক্ষেত্রে। আসলে অনেক কিছু সরাসরি দেখা যায় না, চীন আসলে রাশিয়া এই দুটো দেশে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ইরানের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং যেহেতু ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আমরা দেখেছি যে বারবার অস্ত্র সরবরাহ দিচ্ছে, সেই ক্ষেত্রে বোঝা যায় তাদের একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক, অনেক দিনের পুরনো সম্পর্ক এবং যথেষ্ট ভালো। এই ক্ষেত্রে এখন চীন মধ্যপ্রাচ্যে এখন নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য সম্পূর্ণ একটা সুযোগ ইরান তৈরি করে দিল, সেখানে ইরানও থাকবে। এবং এই দুইটা দেশে যদি একসাথে থাকে, তাহলে পিছন থেকে যদি রাশিয়া থাকে, তাহলে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আমেরিকার দিন এখন ওখানে আসলে মধ্যপ্রাচ্যে এখন শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা ওকে মধ্যপ্রাচ্যে থাকি, এখানে জানেন যে আগামীকাল থেকে ইরানের যে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির যেটাকে বলে আনুষ্ঠানিকতা দাফনে, সেটা শুরু হবে 9 তারিখে, তাকে দাফন করা হবে। এখানেই আপনার জাতীয় নিরাপত্তা পরিষদ কি মেসেজ দিচ্ছে একটু দর্শকদের বলেন।
জাতীয় নিরাপত্তা পরিষদ আসলে ওদের, আমি জাতীয় নিরাপত্তা পরিষদ এবং পাশাপাশি কিন্তু আমি ওদের বিভিন্ন সাইট থেকে কালকে দেখছিলাম, বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইটে যে নিউজটা আসে, তারা কিন্তু আসলে এই হত্যাকাণ্ডটি, এই যুদ্ধের মধ্যে এই যুদ্ধ বা এই আলোচনা, এই সমঝোতার চিন্তা, চুক্তির চিন্তা, এই মধ্যে কিন্তু এই হত্যাকাণ্ডের বিষয়টি তারা ভুলে যায়নি। তারা বলছে আজকে হোক কালকে হোক যে কোনো একটা সময়কে তারা এই হামলার সাথে যারা জড়িত, এই হামলাকে যারা পেট্রোনাইজ করছে, এই হামলার পিছনে যারা বা এই সংগঠিত করছে, তাদেরকে তারা মানে এক ধরনের শিক্ষা দেবে, হুমকি দিয়ে রেখেছে। আসলে একটা বিষয় কি, যেটা হচ্ছে এই জিনিসটা আমার কাছে খুব অবাক লেগেছে যে একজন লিডারশিপ চলে যাওয়া, একটা লিডার চলে যাওয়ার পর আরেকটি প্যারালাল লিডারশিপ দাঁড়িয়ে যাওয়া বা পরের লিডারশিপ দাঁড়িয়ে যাওয়া, এই সিস্টেমটা কিন্তু খুবই অবাক করা একটা বিষয়। এবং আমরা যে জানি যে ক্যাডার ভিত্তিক যে চিন্তাগুলো হয়, যে মানে ধাপে ধাপে তাওয়া, এই যে ইরান কিন্তু একটি, আমরা সাংগঠনিক বিভিন্ন ক্যাডার দেখেছি বা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয়, কিন্তু এই যে একটা পুরো রাষ্ট্রীয় পর্যায়ে একটা যুদ্ধকালীন সময়ে এইভাবে একটা নতুন সেট আপ, পরবর্তী সেট আপ বসে যাওয়া, এটা কিন্তু খুবই রেয়ার। এবং এটা কিন্তু খুবই, মানে আমি যেটা মনে করি যে এটা সেট আপটা এত ভালো এবং স্ট্রং, এটা ডেপথ এবং গভীরতা এত বেশি, যার কারণে ইউএস এর মতো একটি পরাশক্তি, সর্বোচ্চ পরাশক্তি তাদেরকে কাবু করতে পারেনি। আপনি যে সিস্টেমের কথা বলছেন, এটাকে ইরানিরা বলে মোজাইক সিস্টেম। ওখানে দেখা যাচ্ছে যে কোনো কমান্ডে প্রথম 3 জন যদি মারা যায়, ধরে নিলাম মারা গেল, একটার পর একটা তাদের উপর ধাপে ধাপে, যেটা আমরা দেখেছি প্রথম দিন আপনার 28 তারিখের হামলায়, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের আপনার বিমান হামলায়, ক্ষেপণাস্ত্র হামলায় ওদের 40 জন শীর্ষ নেতা, আমি খামেনিকে বাদ দিলাম, শীর্ষ নেতা, মানে তাহলে তো একটা দেশে কমান্ডিং শেষ। কিন্তু তার আগে কি করে গেছে, আপনার পুরাটা চেইন করে গেছে এবং পুরো 32টা প্রদেশে তারা ক্ষমতা দিয়ে দিয়েছে আলাদা আলাদা, তোমরা তোমাদের মতো ডিসিশন। তাদের যে অনেকগুলো বাহিনী আছে, রাষ্ট্রীয় অনেকগুলো বাহিনী আছে, এই বাহিনীগুলোর মধ্যে কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ তৈরি করা আছে। এবং আপনি একটা জিনিস সবচাইতে, এই মানে আমরা যখন এগুলো নিয়ে আলোচনা করি, যখন কাজ করি, তখন আমরা দেখতে পাই একই সময় কিন্তু আরেকটি ঘটনা বিশ্বে ঘটেছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলার ঘটনা। ভেনেজুয়েলাকে তুলে নিয়ে গিয়ে, রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গিয়ে রাজপ্রসাদ থেকে তাদের নিজেদের দেশে, অবাক করা একটা কাণ্ড। আচ্ছা, তুলে নিয়ে যাওয়ার পরে কিন্তু ভেনেজুয়েলা কিন্তু ইরানের মতো হুঙ্কার দিতে পারেনি। সেই ভেনেজুয়েলা কিন্তু ইরানের মতো তার অবস্থান জানাই দেবে, এক ধরনের সমঝোতার টোন, এক ধরনের মিলেমিশে কাজ করার টোন, অনেক কিছু, হ্যাঁ প্রতিবাদী টোন ছিল, বা সেই টোনটা মানে কান পর্যন্ত পৌঁছায়নি, সেটা আমেরিকার পর্যন্ত পৌঁছায়নি। এই বিষয়টা কিন্তু খুব পরিষ্কার, কেন এই জিনিসটা হলো। ইরান এবং ভেনেজুয়েলার দুইটার রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র কাঠামো এমন ভাবে এখানে পরিষ্কার হয়ে গেছে যে তাদের একটা কাঠামো তৈরি করেছে, এবং শেকড় একদম একদম মাটি পর্যন্ত তাদের একটা রাষ্ট্র কাঠামো তৈরি করা আছে, যেটা ভেনেজুয়েলার ক্ষেত্রে একজন কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা ছিল। ইরানের ক্ষেত্রেও শাসন ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্ন থাকার পরও ইরানের যে বিষয়টা হয়েছে, ইরান কিন্তু তার শাসন ব্যবস্থাকে বিভিন্ন ডিসেন্ট্রালাইজ করেছে। একজনের হাতে সব ক্ষমতা থাকলো, সেটা পড়ে গেলে কি হবে সেটা ধাপে 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 ভাগ করে দেয়। এইটাই হচ্ছে ইরানের বৈশিষ্ট্য। এবং ইরানের, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইরানের কোনো জায়গায় মানে ভবিষ্যৎ দ্রষ্টা বা ভবিষ্যৎ দেখতে পাই কেউ একজন এই লিডারশিপের কোন এক জায়গায় আছে, বা সিস্টেমটা হচ্ছে পুরো টোটাল সিস্টেমটাকে যিনি তৈরি করে দেন না কেন, তার ভবিষ্যৎ দেখার একটা দূরদৃষ্টি। আপনি যার কথা বলছেন হচ্ছে রুহুল্লাহ খোমেনি, প্রথম ইসলামী বিপ্লবের পরে সে কিন্তু আরো ভবিষ্যৎবাণী করে গেছিল যে 30 থেকে 40 বছর পরে ইরানের হাতেই পরাশক্তি, সত্যিতে দেখলাম আমরা। এবং আপনি যে বললেন যে তাদের যে বিভিন্ন বাহিনী রয়েছে, সেনাবাহিনীর আলাদা আছে, নৌবাহিনী, তাদের আবার অ্যারোস্পেস বাহিনী আছে, তারপর আবার যেটাকে বলে আমরা যে সাইবার বলি, সাইবার বাহিনী আছে, আবার রেগুলার সেনাবাহিনী আছে, বাসিস বাহিনী একটা আছে। একজন যখন ধরেন একজন পুলিশে ঢুকলো, এই 6টা বাহিনীকে 2 বছর করে তাদের সার্ভ করতে হয়, এছাড়া তাদের জনগণ তো প্রশিক্ষণ প্রাপ্ত। তাহলে এই দেশকে আপনি কিভাবে গণায় ধরবেন? আর 4,000 বছরের তাদের ইতিহাস আছে, পারস্য ইতিহাস, কেউ জয় করতে পারেনি। ইরানকে জয় করা আসলে, আমরা যেটা আপনি যেটা বলছিলেন, ইরানকে জয় করাটা আসলে চারটিখানি কথা। এবং ইরান কিন্তু প্রতি সময় সেই পুরনো আমল থেকে, পুরনো থেকে, যে আপনি দেখবেন ইরানের যে গঠন, আমি বারবার যে কথা বলি, ইরানের যে গঠন, সেই গঠনটা আসলে তারা প্রাগৈতিহাসিক ভাবে সেই গঠনটা পেয়ে এসছে। এবং তাদের ইতিহাস পর্যালোচনা করে যেটা দেখা যায় ধাপে ধাপে, তারা কিন্তু সবসময় এমন একটা জিনিস, হ্যাঁ ইরানের আগের ধাপটা ছিল হয়তো বা অন্য ধারার বা অন্য, কিন্তু তাদের এই যে বিষয়, তারা কিন্তু এক ধরনের নিজেদেরকে সাংগঠনিক ভাবে, আমি যে রাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামোটা কিন্তু পৃথিবীর যে কোনো রাষ্ট্রের জন্য, যে কোনো পরাশক্তির জন্য আসলে একটা হুমকি। আচ্ছা, একটু আমরা আব্বাস আরাকাচির দিকে ফিরে যাই। আমরা জানি যে আব্বাস আরাকাচি হচ্ছে কূটনীতিদের মধ্যে এখন তাকে সুপারস্টার বলা হয়, তিনি একাই হ্যান্ডেল করেন, কিন্তু সফট মাইন্ডেড। এখানে দেখবেন যে ইরানের 2 ধারার রাজনীতি কিন্তু আছে। একটা হচ্ছে কট্টরপন্থী, যারা ওই যে ইসলামিক আছে, রেভলিউশনের মাধ্যমে যারা আসছে, আর আপনার
মাসুদ পেজেশকিয়ান বলেন আর আব্বাস আরাঘচি এরা কিন্তু কিছুটা লিবারেল, এই জন্য হ্যাঁ। কিন্তু 2-3 দিন আগে মুস্তফা খামেনির স্বাক্ষর করা একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছিল যে মুস্তফা খামেনি সেখানে বলছে যে আমি অনুমোদন দিছি আলোচনা করার জন্য, কিন্তু আমার সন্দেহ আছে যেহেতু আমেরিকার সাথে আলোচনা হচ্ছে, হ্যাঁ। আর কোনো ছাড় দেওয়ার প্রচেষ্টাকে ওভাবে চলবে না। তো আব্বাস আরাঘচি বক্তব্যটা আর আপনার কাছে আসলে আমার কাছে যেটা মনে হয় ডিপ্লোমেসি যে একটা আমরা যখন দেখি না যে ইউএস ডিপ্লোমেসিটা আসলে আমরা ওপেন, ধরেন ইউএস কি করবে বা ইসরায়েল কি করবে বা ইউকে যুক্তরাষ্ট্র, ওদের আসলে যে সাংবিধানিক ভাবে তারা একটা আসলে নিজেদের একটা সেট আপের মধ্যে থাকে। এখানেও ইরানের সেট আপ আছে, কিন্তু আব্বাস আরাঘচি যেটা হচ্ছে দর কষাকষির জায়গা। আব্বাস আরাঘচি যে সবচাইতে বড় বিষয় হুমকি এবং সমঝোতা, হুমকি এবং আপনার পাশাপাশি যে চুক্তির যে জায়গায় পৌঁছানো, এই জায়গাগুলোর মধ্যে আব্বাস আরাঘচি নিজেকে আসলে একটা এমন জায়গায় পৌঁছে গেছেন যে দর কষাকষিরা হবে তুমি যদি আমারটা আসলে মানো তো ভালো, যা তুমি যদি আমার আবার পজিশনে যে আমার শর্তে না আসো তাহলে কিন্তু আহ তোমার সাথে আমি এখানে আজকে পর্যন্ত আমি মানে পিছনে বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেকেই আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এত বড় যুদ্ধ, এত বড় দর কষাকষি একজনের পক্ষে করা সম্ভব হ্যাঁ, না। 6টা দেশের সাথে একই সাথে ডিল করছে, কিন্তু ফ্রন্ট লাইনে থেকে আসলে একই সাথে ডিল করার, একই সাথে জিনিসটাকে একটা পর্যায়ে নিয়ে যাবে। এখন পর্যন্ত কিন্তু আপনি আপনি যেটা আমরা ওদের আলোচনাতে এটা আসছে যে আলোচনা বা সমঝোতা যেটাই পর্যন্ত ইরানকে মুখ্য সিটে, হট সিটে বসিয়ে রাখার, ইরানকে আসলে সব ধরনের দেবে। আপনি কিন্তু একটা বুঝবেন যে ইরানের সাথে কিন্তু যতটা না ইউএস এর সাথে ঝামেলা, তার সাথে কিন্তু ইসরায়েলের সাথে তার ইয়েটা কিন্তু অনেক বেশি। এবং ইরান অনেক জায়গায়, ইউএসএ ইরানকে অনেক জায়গায় ছাড় দিলেও ইসরায়েল কিন্তু ছাড় দিতে চায় না, এবং ইসরায়েল কিন্তু দেখবে মনোকষ্টের জায়গাটা কিন্তু ওদের চুক্তিতে মানতে পারছে না। কারণ তাদের যে একটা গ্রেটার ইসরায়েলের যে ধারণাটা, এটার প্রথম বাধা হচ্ছে ইরান, যে তারা এক্সপান্ড করে করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আচ্ছা, আব্বাস আরাঘচি এখানে সম্ভবত ওই যে ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটের যিনি আছেন, তিনি বলছিলেন যে মুস্তফা খামেনিকেও তারা শেষ করে দেবে, সেরই পরিপ্রেক্ষিতে সে কিন্তু এই কথা বলছে। সে আর আপনাকে একটা তার যে হুমকি দেওয়ার রিসাল্ট আপনি দেখছেন বডি ল্যাঙ্গুয়েজ, এইটা আমার কাছে একটু অবাক লাগে যে আসলে তাকে যখন রয়টার্স সাক্ষাৎকার করছিল, বলে যে আপনাদের ওখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্থল বাহিনী নামে, লেট দে কাম, লেট দে কাম। আবার এইটা হচ্ছে আমরা কিন্তু প্রথমে আসলে যেটা বলতে আমরা এটাকে এতটুকু ইয়ে নিই যে খুব একটা গায়ে লাগাই, কিন্তু দিন ডে বাই ডে এই হুমকিগুলো যে আসলে যা উড়িয়ে দেওয়ার মতো ছিল না, বা এই যে প্রত্যুত্তরগুলো আমরা যেগুলোকে বলি, যে উত্তর দেওয়া, সেই উত্তরগুলো যে আসলে এক ধরনের ইয়ে ছিল না, মানে আপনার কি বলে এটাকে, যে মানে আপনার বলেন না গায়ে লাগাচ্ছি না বা সামথিং, এই ধরনের কিছু ছিল না। এখন কিন্তু তার প্রমাণিত, আপনি দেখেন এখন পর্যন্ত কিন্তু আলোচনার তার যে আলোচনার জায়গাটুকু থেকে নিজেকে ধরে রাখা এবং তার স্বাভাবিকভাবে একই সাথে লিডারশিপ দেওয়া, এই বিষয়টা কিন্তু মানে তুমি আর আলাদা একটা, হয়তো যুদ্ধ শেষ হলে আমরা আরো বেশি এটাকে পাবো। তার এই জিনিস জায়গাটার মধ্যে ডাইনামিক বলবো আমি এটাকে, পুরো ডাইনামিক একটা জিনিস তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে 40 দিনের যুদ্ধটা হলো, আপনার কাছে কি একটা জিনিস পুরো পৃথিবীর কাছে ক্লিয়ার কি হয়নি যে বড় বাজেট, নামি দামি ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ আসলে এগুলা কার্যকর হয় না? ইরানের কি আছে দেখেন, সস্তা ড্রোন, তাদের কাছে অত্যাধুনিক বিভিন্ন ক্যাটাগরির ক্ষেপণাস্ত্র রয়েছে, কিন্তু নিজস্ব প্রোডাকশন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্য করছে কে? চীনের স্যাটেলাইট, রাশিয়ার টেকনোলজি, সবকিছু দিয়ে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে কি না নাই, মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র পারমাণবিক বোমা ছাড়া বাকি সবকিছুতে ইরানের উপরে। আপনি এই যে আমাদের আলোচনা আপনার গত কয়েকদিন আমাকে আলোচনা করেছেন যে তাদের বিখ্যাত সেই নাম করা সেই শক্তিশালী ফাইটার গুলোকে, এই যে ফাইটার কিন্তু সামান্য কিছু ক্ষেপণাস্ত্র বা সামান্য কিছু ড্রোন দিয়ে, বিজ্ঞানের তত্ত্ব নিয়ে F-35 কে বলা হতো মানে ধরা যাবে না, তার তাপ নিয়ন্ত্রণ পেছন থেকে যে তারটা হয় ওইটাকে টার্গেট করে সস্তা। এখন ইউএস এর জন্য ওই জায়গাটাতে সবচেয়ে বড় ঝামেলা হয়ে গেছে যে তার তো বিলিয়ন ইনভেস্টমেন্ট, সেখানে এই সামান্য পরিমাণ তার সিকিভাগের, তার হয়তো সিকিভাগই বলা যায় না, সিকিভাগের একটা ইনভেস্টমেন্ট দিয়ে তাকে এইভাবে চ্যালেঞ্জ আনলো। এইটা আপনি যেটা বলছেন যে বড় বাজেট, এখন পৃথিবীতে আসলে হয়ে গেছে কি, এখন তো এআই যুগ, বা এটা হচ্ছে এমন জায়গায় অ্যাডভান্স করছে, আপনি আপনার শত্রুকেও কিন্তু আটকে রাখার কোনো সুযোগ নেই। সে আপনারই থিওরি কিনবে, আপনার থেকে থিওরি নিয়ে সেই থিওরি দিয়ে সে আরো ডেভেলপ করবে। তাই তো করতেছে, সেই ডেভেলপটা ইরান করছে, ইরানের শিক্ষা আছে, বিজ্ঞানের শিক্ষা আছে, তাদের ডেভেলপমেন্ট, তাদের টেকনোলজিক্যাল পাওয়ারটা কোন জায়গায় সেটা এখন দেখাই যাচ্ছে। এই জিনিসটা কিন্তু যে কোনো জায়গায় আছে, আর যেখানে আপনার চীনের মতো একটি পরাশক্তি ইরানের সাথে আছে, সেখানে আপনার তো বলার অপেক্ষা রাখে না যে ইউএস এর জন্য আসলে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ডে বাই ডে ট্রাম্প এই বিশেষ করে ক্ষমতায় আসার পর ইউএসএ কে আসলে এক ধরনের একঘরে করে ফেলেছে। নিতে তো তার অনেকের শত্রু ছিল, কিন্তু আপনি ইউক্রেন যুদ্ধ নিয়ে কিন্তু ইউরোপিয়ানের সাথে তার একটা কি বলে এটাকে, তার এক ধরনের
মনোমালিন্য চলছে, ট্রাম্প প্রশাসনের মিলছে না, ইউএস আবার গ্রিনল্যান্ড ফ্যাক্টরও ছিল মাঝখানে। এখন নতুন করে কিন্তু মধ্যপ্রাচ্যও কিন্তু দেশগুলো তার থেকে সরে যাচ্ছে। এই যে আপনি বড় বাজেট করে লাভ কি হচ্ছে? আপনি আপনার নিজের তো প্রোটেকশন তো দূরের কথা, আপনি নিজের বেস গুলোকে রক্ষা করতে পারছেন না, সেখানে আপনি আপনার মিত্রদের বেস গুলো কিভাবে, মিত্র দেশগুলোকে কিভাবে আপনি রক্ষা করবেন? এটা তো পরিষ্কার কথা। আপনি যতদিন পর্যন্ত শেল্টার দিতে পারবেন ততদিন পর্যন্ত আপনার মিত্র দেশগুলো আপনার সাথে থাকবে। যখন তারা তাদের নিরাপত্তা নিয়ে ঝামেলায় পড়ে যাবে, দুশ্চিন্তায় পড়ে যাবে, তখন কিন্তু তার মিত্র দেশগুলো তার সাথে থাকবে না। এটা পরিষ্কার কথা। এই বড় বাজেট নিয়ে আসলে তার যে চিন্তা ছিল, সেই চিন্তা দিয়ে বড় বাজেট, বড় প্রতিরক্ষা, সেই জায়গাতে এখন নেই। এখন খুব সিকি ভাগ মানে খরচ করে হয়তো তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। আপনার এই প্রসঙ্গটা এখানে শেষ করছে, একটা লাইন আপনাকে বলে যায়, সেটা হচ্ছে ইরানের এক জেনারেলকে যুদ্ধকালীন সময় জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল এক সাংবাদিক, বলে অনেকে তো যুদ্ধ বিমান আছে, আপনাদের তো সে ধরনের যুদ্ধ বিমান নেই। তিনি একটা চমৎকার উত্তর দিয়েছেন, বলে আমাদের ড্রোন আছে। একটা যুদ্ধ বিমান বানাতে যে খরচ হয় তার জন্য শত শত ড্রোন আমরা বানাই, এবং ড্রোনের যে কার্যক্ষমতা আপনার কয়েকশো মাইল, কয়েক হাজার মাইল যে, এবং ডিকটেট করে কুয়েতের কোন হোটেলে মার্কিন এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোক আছে বা সেনাবাহিনীর লোক ঢুকে আছে, সেখানে তারা আঘাত করতেছে। গত 2-3 বছর বা এই বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমরা ড্রোনের কার্যকারিতা দেখেছি। হ্যাঁ, এই কার্যকারিতার কারণে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে আপনি ইন ফিউচার, আপনারা যে কথা বলছি, ইন ফিউচার আপনার এই যে ফাইটারের দিক থেকে মানুষ এখন ড্রোনকে বেশি, আর যেখানে আপনার ওখানে কোনো পাইলট থাকছে না, কোনো ধরনের ক্ষয়ক্ষতি শুধু হচ্ছে আপনার ওটাই ক্ষয়ক্ষতি, এই কোনো বড় ধরনের ড্যামেজের দিকে যাচ্ছে না। এই জিনিসটা আসলে এক ধরনের মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে যুদ্ধের ভাষা এবং অস্ত্রের যে মানে আপনার যে আমরা যে অস্ত্রের যে সংজ্ঞা জানতাম, সেই সংজ্ঞায় ড্রোন একটা পরিবর্তন এনেছে। আচ্ছা, আপনি একটু তেলের বাজারে আজকের দামটা একটু বলেন। জানেন যে দোহা বৈঠকের পর বিশ্ব বাজারে তেলের দাম কমেছে, এটা তো ওঠানামা করে, যে একটা পজিটিভ যে কত পজিটিভ দিক আসলে যেটা হচ্ছে যে আমরা যেটা দেখেছিলাম, যে আমরা গত আলোচনায় বলছিলাম যে এই যে তেলের বাজার যে সম্পূর্ণ আসলে হরমুজ এখন একটি মানে আশা ভরসা জায়গা হয়ে দাঁড়িয়েছে। এখন যতবারই বৈঠকে বসে ততবার একটা নতুন আশা জায়গা, হয়তোবা একটা পর্যায়ে গিয়ে সেটা মিলছে না বা হচ্ছে না, কিন্তু তারপরও যে আমরা জানি তেলের বাজার, শেয়ার বাজারে একটা চরিত্র আছে, সেটা হচ্ছে ওরা কোনো কিছুর আভাস পেলে, কোনো কিছু মানে পজিটিভ দেখলে সেটা একটু নড়াচড়া করে। সেই ক্ষেত্রে এখানে হয়েছে, সেটা যদি যেটা আমরা জানি এর আগ পর্যন্ত প্রতি ব্যারেল বিক্রি হতো আপনার 73 সেন্ট করে হয়েছিল, যে এই আলোচনা শুরু হওয়ার পর ওখানে 2% দাম কমে আসছে, এখন 70। এই জিনিসটাতে যেটা হচ্ছে হয়তো কয়েকদিন ঠিক থাকবে, আবার যদি কোনো কারণে এখানে নড়াচড়া হয় আবার সেটা বাড়বে। এটা হচ্ছে এখন হরমুজ, আমি যে বারবার বলছি, হরমুজ আসলে এখন এক ধরনের পেন্ডুলামের মধ্যে ঝুলতেছে। আচ্ছা, আমাদের অনুষ্ঠান অনেক শেষের দিকে, তা আমি একটু ছোট করে আপনার কাছে, ইউক্রেন রাশিয়া, আমরা দেখেছি ইরান যুদ্ধ শেষ হওয়ার পরে এটা কিন্তু তীব্রতা বেড়ে গেছে। এটা আপনি ইরান যতদিন মানে 40 বা 50 দিন বা 60 দিন যাই বলেন, যুদ্ধ পরিস্থিতি সংঘাত যাই থাকুক না কেন, ইউক্রেন যুদ্ধ হতো কিন্তু ব্যাপক আকারে হতো না, সব ফোকাস ছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ওইখানে। এখন যেহেতু যুদ্ধটা ওখানে হচ্ছে না, মার্কিন যুক্তরাষ্ট্রের সহ ন্যাটো কিন্তু সবাই ফোকাস দিচ্ছে এখানে। এই অবস্থা এখন কি অবস্থা দেখেন তো। কালকে ইরান যুদ্ধের যেটা সবচেয়ে আমাদেরকে ইউক্রেন যুদ্ধ ভুলে দিয়েছিল, এই আলোচনা যুদ্ধ সবকিছু মিলে। এখন যেটা হয়েছে, এটা হয়তো ইউএসএ প্রশাসন বা ট্রাম্প প্রশাসনের একটা ধারণা ছিল যে ইরান যুদ্ধ শেষ করার পরে তারা আবার ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত হবে, কিন্তু ওদিকে ব্যস্ততা বেশি থাকার কারণে তারা এখনোই সেই ইউক্রেন যুদ্ধে ফিরে আসতে পারেনি, এবং এই সুযোগে রাশিয়া যেটা করার তার মতো করে নিচ্ছে। এটা রাশিয়া তো আর চুপ করে বসে থাকবে না, তার হিসাব নিকাশ আছে। এই দিক থেকে যেটা হয়েছে যে ট্রাম্পের মনোযোগটা না থাকার কারণে ইউক্রেনের যে এই যে সুযোগে রাশিয়া প্রতি রাতেই মোটামুটি ওই ড্রোন হামলা চালিয়ে, আপনাদের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে করছে। সর্বশেষ মনে হয় গতকালকে আমরা 8 জন মারা যাওয়ার একটা, এই দুঃখজনক ঘটনাগুলো আসলে শেষ হচ্ছে না শুধুমাত্র হচ্ছে 2-3টি দেশের একঘেয়েমি। আমি বলবো যে এক্ষেত্রে আলোচনা কিন্তু এগিয়েছিল, বা জেনারেলসকে কিছু চাওয়ার কারণে সেটা আসলে হচ্ছে না। এবং সবচেয়ে বেলারুসকে আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখনো কেন সেটা বুঝতে পারছেন না যে ইউএস এর সেই আগের প্রতাপ বা রাশিয়াকে চাপ দিয়ে কিছু করানোর ক্ষমতা ট্রাম্প প্রশাসনের নেই। সো এই জায়গাটার মধ্যে জেনারেলসকে যত দ্রুত বুঝতে পারবেন এই সমস্যার সমাধান হবে। ইরান যদি বিষয়টা এরকম হতো যে ইরানের মতো সক্ষমতা, ভৌগোলিকগত অবস্থান ইউক্রেনের আছে, তাহলে এই যুদ্ধের একটা ফলাফল আপনি আশা করতে পারতেন ইউক্রেনের পক্ষে। কিন্তু যে ইরান যে পজিশনটা নিজেকে তৈরি করেছে, বা ইরান তো আর দীর্ঘ একটি প্রস্তুতি নিয়ে দিনের পর দিন নিজের কাঠামো তৈরি করেছে, নিজেদেরকে গঠন করেছে, সামরিক সক্ষমতা বাড়িয়েছে, সেই সক্ষমতা কিন্তু ইউক্রেনের নেই। ইউক্রেন হচ্ছে সম্পূর্ণ নির্ভরশীল একটি সক্ষমতা, সেই সক্ষমতা দিয়ে আপনি রাশিয়ার মতো একটি পরাশক্তিকে আপনি হারাবেন বা এটাকে পিছিয়ে হটিয়ে দেবেন, এটা আসলে ভাবাটা আসলে এক ধরনের বোকামি।
সেই কারণে আর পুতিনের অবস্থা তো আমরা জানি, পুতিন আসলে কখনো ছেড়ে কথা বলা কথা বলে না। আর রাশিয়ানের যোদ্ধার জাত, ওটা অন্য So, ধরনের। হ্যাঁ, এই জিনিসটা বোধহয় ইউক্রেন যতদিনই বুঝতে পারবে যে তার এই জেলেনস্কি যে এই ধরনের মানে তার এই জেলেনস্কি আসলে দাদা যেটা মনে হচ্ছে যে কাঠের পুতুল, এখানে আসলে না, ইউরোপীয়রা চালায়, চালায়। আর মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প আসার পরে কিছু কিন্তু সহযোগিতা দেখেন কমছে একটা বলে। রাষ্ট্র কিন্তু আমরা জানি ইউক্রেনের অবস্থা জানতাম, ইউক্রেন কি সুন্দর একটা দেশ, হ্যাঁ, এই দেশটা আসলে এখন শুধুমাত্র একটা ইউরোপের শস্য ভান্ডার বলা এক ঘুমের কারণে তার হয়ে যাচ্ছে, মানে আমরা তার ধ্বংসের প্রান্ত হচ্ছে। আমরা কি ইউক্রেন থেকে আমরা শস্য আনি, আমরা ইউক্রেন থেকে আমাদের এখানে শস্য পুরো ইউরোপের আপনার শস্য বাজার বলা যায়। এই যে তার কারণে কিন্তু পৃথিবীর বাজারটাই ধসের বাজারটা কিন্তু অনেক টাকা ধ্বংসের মুখে বা অনেকটা এই যে এখন ধসে পড়ছে। আপনার এই জন্যই কিন্তু স্বাভাবিকভাবে এই জিনিসটা কিন্তু এক ধরনের সবার জন্য সাফারিং। সো এইটা যতদিন তাড়াতাড়ি বুঝতে পারবে জেলেনস্কি, ততদিন তার জন্য ভালো, বিশ্বের জন্য ভালো, আমাদের জন্য ভালো। তাদের জন্য ভালো। তো সুপ্রিয় দর্শক, খবর শুনে টক শোর আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের এই অনুষ্ঠানগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন, দেশের নাম, জায়গার নাম, আপনার নাম লিখে কমেন্টে পাঠিয়ে দিন। আমাদের এখানে জিওপলিটিক্যাল যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান, আমাদেরকে মেইল করেন, আমাদেরকে কমেন্টে জানান। আমরা সেই বিষয়ের উপরে সপ্তাহে আরো আপনাদের টপিক ধরে ধরে আমরা অনুষ্ঠানগুলো করব। আমাদের অনুষ্ঠানগুলো আরো কিভাবে কোন সেগমেন্ট রাখা যায় এগুলো আমাদেরকে পরামর্শ দেন, কেন অনুষ্ঠানটা দর্শকদের জন্যই করা হয়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।